কাজের সুবিধার্থে নির্বাচন কমিশন ৪ নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি নতুন কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন বিধিমালা ২০১০-এর বিধি ৩-এর উপবিধি ২-এর উপবিধি অনুযায়ী ৪টি কমিটি গঠন করা হয় এবং গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত ৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। ৪টি কমিটির মধ্যে ৮ সদস্যের আইন ও বিধি সংস্কার কমিটির প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে বিদ্যমান নির্বাচনী আইনসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সকল আইন ও বিধিবিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সাথে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদের নেতৃত্বে গঠন করা হয়েছে ৯ সদস্যের আরেকটি কমিটি। এই কমিটির কাজ হবে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়। দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ক্রমশ কমছে উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমে যায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস, তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 93%। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 1 কিলোমিটার। রাজধানীর বাতাসে শীতের আগমনী বার্তা। ঘুম থেকে উঠেই হাত পায়ের ত্বকে অনুভূত হচ্ছে টান টান শুষ্ক অনুভূতি। রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘিরে থাকছে দেশের বিভিন্ন জেলায়। শীতের এমন আগমনী বার্তায় সুর মেলাচ্ছেন আবহাওয়াবিদরাও। তারা বলছেন, শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। সারা দেশে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানী সহ দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে, আর শীত অনুভূত হতে পারে এ মাসের মধ্যভাগ থেকে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। 15 তারিখ বা তার পরবর্তী সময়ে শৈত্যপ্রবাহটা আসতে পারে এবং সেটা মাঝারি থেকে তীব্র হওয়ার সম্ভাবনাটা কম। মাঝারি মানে প্রায় 6 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের কিছু অংশ জায়গায়। এটা আমরা শীতের যে প্রকোপটা সেটা সাধারণত আমরা 6 তারিখের পরে কিছুটা টের পাবো, 15 তারিখের পরে। কারণ ঢাকা ওখানে যদি 6 বা তার কাছাকাছি চলে আসে, ঢাকার তাপমাত্রা 12 কাছাকাছি বা 15 কাছাকাছি চলে আসতে পারে, এতটা প্রভাব পড়বে না। সারা দেশে আগামী 72 ঘন্টায় রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। পশ্চিমাংশে এখনও শীত ওরকমভাবে নাই। এখন তেঁতুলিয়া মিনিমাম টেম্পারেচার আসছে, আর কিছুদিন পরে দেখা যাবে যে চুয়াডাঙ্গার আশেপাশে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মিনিমাম তাপমাত্রা চলে আসতে পারে। এই চুয়াডাঙ্গা এবং বা রাজশাহীর কিছু অংশ যদি তাপমাত্রাটা মিনিমাম যখন আসে, তখন সেই ধাক্কাটা আমাদের ঢাকা বা তার আশেপাশে কিছুটা পড়ে। এই জন্য ঢাকায় থেকে আপনি কখনো বুঝবেন না যে শীতের প্রকোপটা এরকম শুরু হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সাথে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, আর এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান আবহাওয়ার পূর্বাভাসে। গত 24 ঘন্টায় শুক্রবার ভোর 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে, আর সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। এদিকে এরই মধ্যে শীত যেন জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। গত সপ্তাহ জুড়েই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। বুধবার ভোর 6টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মুন্সিগঞ্জে আলুর বাজারে অস্থিরতা কাটছেই না। সংকট দেখিয়ে হিমাগার থেকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 64 টাকায়, আর কয়েকটি হাত বদল হয়ে খুচরা বাজারে তা
75 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এবছর আলু আবাদ করতে গিয়েও অন্যান্য বছরের তুলনায় 3 গুণ মূল্যে কিনতে হচ্ছে আলুর বীজ। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, জেলার সক্রিয় 58টি হিমাগারে এখনও 31,000 মেট্রিক টন খাবার আলু মজুদ রয়েছে। তবুও সংকট দেখিয়ে মজুতদাররা হিমাগার থেকে 64 টাকার কমে আলু বিক্রি করছে না, যা খুচরা বাজারে 75 থেকে 80 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। সবকিছুর দামে বেশি, সারের দাম বেশি, জমির দাম বেশি, আলুর দামও বেশি, বিছনের দাম বেশি, বদলিমুলির দাম বেশি। এই যে ট্রাক্টর মেশিন দিয়ে আমরা চাষ করি, এখানেও প্রায় দ্বিগুণ খরচ। এদিকে নতুন করে আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষক, কিন্তু গত বছর হল্যান্ডের বীজ আলু প্রতি বক্স যেখানে 8 থেকে 10,000 টাকা পেয়েছে, সেই বাক্স এবার কিনতে হচ্ছে 30,000 টাকায়। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর 50 কেজির বস্তা এবার দ্বিগুণ দামে 5,000 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের। সারের দামও বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা। অনেক ডাবল। আমরা একটা আইডিয়া করছিলাম যে এবছর হয়তো আলুর দাম একটু বেশি, হয়তো 15,000 যাইতে পারে। বর্তমানে যে পরিস্থিতি, আপনার 2 কানি জমিন করতে হলে গেল বারকা করছিল 4 লক্ষ টাকা, এবার লাগবে 7 লক্ষ টাকা। 1100, 1200, এবার 1800 টাকা সারের বস্তা আনছি এবার। না, সামনে আর পোষাবো না। আর যদি এই বাজার যদি না থাকে তো আর পোষাইবো না আমাকে। দাম নিয়ে ডিলাররা তথ্য গোপন করছেন, দাবি করছেন ব্যবসায়ীরা। এবি কোম্পানি বেচতেছি 12,000 টাকা, আর আলবাস্টন রুসেট বেচতেছি 15,500 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, জেলায় খাবার ও বীজ আলুর কোনো সংকট নেই। বীজ আলুতে সরকার নির্ধারিত দাম না থাকায় ডিলাররা এর সুবিধা নিচ্ছে বলেও দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করে আমরা কিন্তু কৃষকদেরকে এবং যারা আলু ব্যবসায়ী তাদেরকে বলেছি যে আলু অবশ্যই ন্যায্য মূল্যে বিক্রয় করতে হবে এবং পাকা রসিদ প্রদান করতে হবে। এখনো আমি বলবো যে আমার ইতিমধ্যে যেটা বললাম যে 5,000 হেক্টরের মতো হয়ে গেছে, বাকি যেটুকু আছে নিশ্চয়ই অনেক কৃষকরা সংগ্রহ করে ফেলেছে এবং কোল্ড স্টোরে এখন পর্যন্ত 31,000 হেক্টরের টনের বেশি মজুদ আছে। আলুর বাজারের পাশাপাশি বীজ আলুর দাম পর্যবেক্ষণ না করলে ভবিষ্যতে আলুর দাম আরও বাড়তে পারে মনে করেন আলু চাষিরা। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। মাগুরায় বেড়েছে বস্তায় আদা চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষি বিভাগের পরামর্শে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমেছে বলে দাবি কৃষি বিভাগের। মাগুরা থেকে প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। লাভজনক হওয়ায় মাগুরায় বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষকরা। কম খরচ ও সেচের প্রয়োজন কম থাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ। ছায়াযুক্ত স্থান, পুকুর পাড়ের চারপাশ ও অনুপযোগী প্রতি জমিতে বস্তায় আদা চাষের উপযুক্ত। গ্রামের বাড়িতে যে ছায়া জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলো আমরা আদা চাষ করতে পারলে আমাদের জায়গাটাও পড়ে থাকতেছে না এবং আমরা আদা চাষ করে অনেক লাভবান হচ্ছি। ঘরের আঙ্গিনা, পুকুর পাড়ে সমস্ত জায়গায় এগুলো করতে পারি, এটাও অবশ্যই অনেক লাভজনক। আদা চাষিরা জানান, বস্তায় আদা চাষে বাড়তি যত্ন, কীটনাশক ও তেমন একটা সেচ সুবিধার প্রয়োজন হয় না। এছাড়াও অল্প খরচে বেশি লাভ পাওয়া যায় বলেই আদা চাষে আগ্রহ বাড়ছে তাদের। আপনার খরচ কম, সার কম লাগে, কীটনাশক কম লাগে, সেচ লাগেই না হিসাবে। বস্তায় আদা চাষ করা একটা অত্যন্ত লাভজনক বিষয়, কারণ কি আপনার হচ্ছে কোনো ফসলাদি কোনো জমি লাগতেছে না। এখানে যদি ভালো প্রোডাকশন হয় সেক্ষেত্রে 1 থেকে 3 কেজি আদা হওয়ার কথা। আমার যদি অ্যাভারেজ 1.5 কেজি করেও আদা হয় তাহলে আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো আদা এখান থেকে বিক্রি করতে পারবো। কৃষি বিভাগ বলছে, আদা চাষে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আশা করছি আদার চাষ আগামীতে আরো বৃদ্ধি পাবে। সেই সাথে আদার আমদানির নির্ভরতাও কিছুটা হলেও ভবিষ্যতে কমে আসবে। অনেক তরুণ উদ্যোক্তারা আগ্রহী হচ্ছে এবং তারা এই বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে বলে কিন্তু এই বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং দিন দিন উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। কৃষকের প্রত্যেকটা বাড়িতে 10 বস্তা করে আদা তারা চাষ করতে পারে, তাহলে তাদের নিজেদের চাহিদা পূরণ হবে এবং বাংলাদেশের যে বিদেশ থেকে আদা আমদানি করতে হয় সেই আমদানি নির্ভরতা কমে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। চলতি বছরে মাগুরা জেলায় 25,000 বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে জানুয়ারি থেকে এই আদা উত্তোলন করবেন তারা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। এবার গ্রাম বাংলার খবর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, দেশের প্রায় ১,৫০০টি পর্যটন স্পটের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি পারস্পরিক আলোচনার মাধ্যমে কক্সবাজারকে একটি স্বপ্নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটন উপদেষ্টা একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে শুধু নামের কারণেই বগুড়া বৈষম্যের শিকার হয়েছে। ১৬ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। গতকাল বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে সার্জিস আলম সাংবাদিকদের একথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্তিত্বে ফ্যাসিজম মিশে আছে, তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। শনিবার নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলায়নকৃত কোনো স্বৈরাচারী এদেশে ফেরত আসতে পারেননি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরের বিরামপুরে শুক্রবার পাইলট স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুনের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিম ও বিভিন্ন শ্রমজীবী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে বিএনপিতে মিশতে হলে রাতের আধারে আসলে হবে না, বরং দিনের আলোয় অফিসিয়াল নিয়মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা মেনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে বিএনপিতে আসতে হবে। শুক্রবার ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গিতে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই, দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। মাগুরায় মোহাম্মদপুর উপজেলার হাজার হাজার লোকের উপস্থিতিতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিনোদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাকির বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান রকুনুজ্জামান, মিথুন রায়চৌধুরী, মোহাম্মদপুর উপজেলার বিএনপির আহ্বায়ক মইমুর আলী মৃধা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার হাতকড়া জামিয়া মইনুল ইসলাম মাদ্রাসা মাঠে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৈমুর রহমান। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। ছাত্র জনতা হত্যা সহ গণহত্যার বিচারের ভয়ে হলেও শেখ হাসিনার কোনোদিন দেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। শুক্রবার তারানগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে আর বিএনপি মানুষের জন্য রাজনীতি করে।
ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শেখ হাসিনা ভারতবর্ষে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। শুক্রবার সিলেটের জিন্দাবাজারের মহানগর বিএনপি আয়োজিত মহানগরী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এই সময় ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাই কমিশনে হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ৬ নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কুচি, সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন সহ আরও অনেকে। জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন দলে ছিলেন তারা এদেশের মানুষের স্বার্থে দায়িত্ব পালন করেনি। সেই দায়িত্ব আপনাদের হাতে এসেছে। সেই দায়িত্ব এমনভাবে পালন করতে হবে যেন আগামী বাংলাদেশে ৫০ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে। জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ হয়েছে। মির্জাপুর উপজেলা ১০ নং গোড়াই ইউনিয়ন বিএনপি এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য আব্দুল কাদের মিয়া, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল ইসলাম। নরসিংদী বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় খালাস পাওয়ায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলার যুবদল। শুক্রবার উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে এই শোডাউন করা হয়। শোডাউনে অংশগ্রহণ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ চৌধুরী সুমন সহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের কাওয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হেলাল ইসহাক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের কোষাধ্যক্ষ হুসাইন আহমেদ বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফুল ইসলাম লাল। রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শাহীন কমিশনারের বাড়ির আঙিনায় এই কর্মী সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নিজামুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ সহ অন্যান্যরা। ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইলে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। গতকাল ডাকবাংলো প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাসস্ট্যান্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের জামে মসজিদের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৬৭ বারের মতো জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের আখ মারাই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মিলটির কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে
কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। এ সময় মিলের কর্মকর্তা কর্মচারী, আখ চাষি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ অর্থ বছরে ৭৯ কার্যদিবস খোলা রেখে ৭১,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া প্রতিমন আখের দাম নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা। চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করতে কাজ করছে মিল কর্তৃপক্ষ। আখের চিনি কম দিয়ে, রিকভারি কম দিয়ে, এরপর পিক আওয়ার চলে কতদিন, এরপরে আস্তে আস্তে আবার ডাউন হতে থাকে এবং বন্ধ হওয়ার পরও ওই পাইপের মধ্যে যতটা থাকে ওইটাও মোটামুটি দেখা যায় যে ৮০ টন ১০০ টনের মতো হয়ে যায়। তো যেমন পিক হইতেও সময় লাগে, আবার ডাউন হইতেও একটু সময় লাগে। তো এবং মূলত হলো অনেক দিনের পুরানো মেশিনগুলো এবং কোনো মিল ৩৬ সাল, ৩৩ সাল, ৫২ সাল এরকম পুরানো মিল। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ষড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন। শুক্রবার মলয় বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী রুহুল আমিন লিখিত বক্তব্যে বলেন, তার বিরুদ্ধে অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ জসিম উদ্দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে বহিরাগতদের দিয়ে মহাসড়ক অবরোধ করেন এবং বিভিন্ন কায়দায় অপপ্রচার চালাচ্ছেন। তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শেরপুর শহরের মাধবপুরস্থ এই হাসপাতালের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিটির কমিশন প্রধান জাতীয় অধ্যাপক আজাদ খান। শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু। ঝালকাঠির নলছিটি উপজেলার প্রেস ক্লাবের সদস্য সচিব নির্বাচিত হয় মাই টিভির নলছিটি উপজেলা প্রতিনিধি রাশেদ খান মিঠুকে ফুলের শুভেচ্ছা সহ কেক কেটে ও মিষ্টি বিতরণ করে সংবর্ধনা দিয়েছেন দপদপিয়া ইউনিয়ন বিএনপি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দপদপিয়া 0 পয়েন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক, সামাজিক সংগঠনের নেতা তাকদির আকন, দপদপিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি আউয়াল খান, দপদপিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক সোহেল শিকদার উপস্থিত ছিলেন। নরসিংদীতে 94 ব্যাচের উদ্যোগে পরিচিতি সভা, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 94 ব্যাচের জিনিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান তুহিন, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান, বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, গ্রুপ ক্রিয়েটর শরীফুল আলম বাবুল। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে আগত 94 ব্যাচের অংশগ্রহণকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শুক্রবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে 2024 সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 434 জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের আশরাফ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তোমরা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের নাম শুনেছো, কারণ আপনারা প্রতিটা শিক্ষার্থী স্থায়ী হবে না। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামবাসীর উদ্যোগে ভালোবাসা ও সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোলাচং স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর পরিচালক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। বিশেষ অতিথি ছিলেন সিদ্বীপ এর নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা, স্বপ্নতরী নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভুইয়া সহ আরও অনেকে। খেলায় হাজারী স্মৃতি টিম শহীদ জিয়া স্মৃতি টিমকে 1 গোলে পরাজিত করে জয়লাভ করে। নোয়াখালী সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমেদিয়া স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলাওয়ার হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চল ক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় নোয়াখালী সোনাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদি স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাজীপুর সদর উপজেলায় অসুস্থ এক বৃদ্ধকে তার সন্তানরা জঙ্গলে ফেলে গেছেন বলে অভিযোগ উঠেছে। 3 দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন শরীয়তপুরের গোসাইরহাট থানার চৌডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সর্দার। তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। জঙ্গলে ফিরে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন। একজন ব্যক্তিকে জঙ্গলের ভিতরে ফালাই রেখে গেছে আজকে 3-4 দিন যাবত। নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নুরুল হক বাবুল নামে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়না তদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের কালকিনি থেকে 20টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় শামসুল হক ব্যাপারীর বাড়ির কবরস্থান থেকে 2টি বালতি ভর্তি ককটেল দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে এসব ককটেলগুলো উদ্ধার করে কালকিনি থানা পুলিশ। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল আনা হয়ে থাকতে পারে, তবে এ বিষয়ে কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।